করি সবাই খুব ভালো আছিস। সো অনেকদিন ধরে আমাকে অনেকে বলছিলি যে ম্যাম সেকেন্ড চ্যাপ্টারের সাজেশন দিন, ম্যাম সেকেন্ড চ্যাপ্টারের থিওরি না পড়ালেও সাজেশনটা দিয়ে দিন। তোদের কথা রাখবো না, এটা তো জাস্ট হতেই পারে না। তো তোদের ডিমান্ড অনুযায়ী তোদের কথা রাখতে আজকে চলে এসেছি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জননের সাজেশন নিয়ে। আচ্ছা, এখনো অবধি তো আমি তোদের জননের থিওরিটা পড়ানো হয়নি আমার, এরপরে আমাদের হবে থিওরি ক্লাস হবে, কিন্তু আমি কি আজকে শুধুই জননের সাজেশন দেব? মানে তোদের কি মনে হচ্ছে, মানে তোরা কি ভাবছিস? ওর মতো ভাবছিস? কি ভাবছিস যে শুধুই কি সাজেশন দেব? আমিও ভাবছি, তো দেখা যাক যে শুধু কি সাজেশন দিই নাকি অন্য কিছু। আচ্ছা চল দেরি না করে তাহলে স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। প্রথমে দেখ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে বায়ু দ্বারা পরাগযোগ ঘটে, মানে কোন এখানে উদ্ভিদের বায়ু দ্বারা পরাগযোগ ঘটে। আচ্ছা, পরাগযোগ ব্যাপারটা কি প্রথমে এটা একটুখানি জেনে নি যে পরাগযোগ ব্যাপারটা আমরা কি বলতে পারি। পরাগযোগ হচ্ছে ফুলের পরাগধানী থেকে যে পরাগ রেণুগুলো আছে সেগুলো যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি হচ্ছে পরাগযোগ। এইবার আসি যে আমি তো আজকে কোয়েশ্চেন গুলো করাবই যেরকম দেখছিস, আর প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যেরকম আগের গুলোতে তোদের দেখিয়েছি যে শর্ট কোয়েশ্চেন বল, মানে 1 মার্কস বল, 3 মার্কস বল, 2 মার্কস বল, 5 মার্কস বল, এই প্রত্যেকটা মার্কসের কোন পোর্শনটা ইম্পর্টেন্ট সেটা তো বলবোই, তার সাথে সাথে আজকে কিন্তু আমি একটু থিওরিটাও এদের বলে দেবো যাতে তোদের একটু বুঝতে মানে রিলেট করতে সুবিধা হয়। হয়তো তোরা সবাই পুরোটা পড়ে ফেলেছিস, কিন্তু যেহেতু আমার থিওরি পড়ানো হয়নি তো আমি ভাবলাম সাজেশনের মাধ্যমেই তোদেরকে আপাতত যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোদেরকে এক্সপ্লেন করে দিই, ঠিক আছে? তো আজকে শুধু সাজেশন নয়, সাজেশনের সাথে কিন্তু থিওরিও থাকবে, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেখান থেকে থিওরিগুলো আমরা দেখে নেব। তাহলে পরাগযোগ বোঝা গেল, পরাগধানী থেকে যে পরাগ রেণুগুলো বেরোয় সেগুলো যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় সেটাকে আমরা পরাগযোগ বা পলিনেশন বলবো। এবার এই পরাগযোগের দুটো টাইপের হয়, একটা হচ্ছে সেলফ পলিনেশন মানে স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। তো আমরা এখানে আজকে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগটা দেখবো। পরাগ রেণু যখন একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে যায়। আচ্ছা, সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ মানে আমরা কি জানি, ধর একটা গাছ রয়েছে, একটা গাছে একটা ফুলে, সেটা ধর উভলিঙ্গ ফুল, ঠিক আছে? তো সেখানে মানে মেল পার্ট ফিমেল পার্ট দুটোই রয়েছে, সেই ফুলেই যখন পরাগযোগটা হচ্ছে সেটাকে আমরা সেলফ পলিনেশন বলতে পারি, বা সেই গাছেরই আরেকটা ফুলে যখন পরাগযোগ ঘটছে সেটাকে আমরা কিন্তু সেলফ পলিনেশন বলতে পারি। কিন্তু একই ধরনের উদ্ভিদের, এখন ধর একটা জবা গাছ রয়েছে, সেই জবা গাছের কোনোভাবে পরাগ রেণুগুলো আর একটা জবা গাছে গিয়ে পড়লো, তখন যেটা হয় সেটাকে আমরা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ বলি। এবার এরকমটা নয় যে কি যে জবা গাছে পরাগ রেণুগুলো খুঁজে খুঁজে নিজের দেখে দেখে হ্যাঁ এটা তো জবা গাছ, এর গাছে গিয়ে পড়ি, ওরমটা তো হয় না, অনেক গাছে পড়তে পারি কিন্তু সেখানে কোনো পরাগযোগ ঘটবে না। একই উদ্ভিদের, এই জন্য এখানে বলা হয়েছে একই প্রজাতির অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে যখন যায়, ঠিক আছে, পরাগ রেণুগুলো। আচ্ছা, এগুলো সাধারণত এক লিঙ্গ ফুলে ঘটে থাকে। হ্যাঁ, আর এর উদাহরণগুলো একটু দেখে রাখবি, তাল, পেঁপে, লাউ এগুলো। আচ্ছা, ইতর পরাগযোগের আরো একটা জিনিস আমরা পড়ি যেটা দিয়ে আমাদের কোয়েশ্চেনটা রয়েছে। প্রথমে দেখ, এই পরাগযোগের কিছু বাহক থাকে, ঠিক আছে? কতগুলো বাহকের মাধ্যমে এই পরাগযোগ গুলো ঘটে। অবশ্যই একটা উদ্ভিদ থেকে, মানে ধর পাশাপাশি দুটো গাছ নিয়ে, ধর একটা জবা গাছ এখানে আছে আর একটা জবা গাছ অনেকটা দূরে আছে, তো এই যে এদের মধ্যেও যদি পরাগযোগ ঘটে থাকে তাহলে কিছু বাহকের মাধ্যমে হবে। তো সেই বাহকগুলো আমরা প্রথমে দেখবো। একটা হচ্ছে কি, প্রথমে বায়ু দ্বারা পরাগযোগ, ঠিক আছে? বায়ু দ্বারা পরাগযোগ যে যে ফুলে মানে পরাগযোগ গুলো ঘটে থাকে সেটা হচ্ছে ধান, গম, ভুট্টা। এদের কি কি বৈশিষ্ট্য থাকলে বায়ু দ্বারা পরাগযোগ হবে? সবারই কি বায়ু দ্বারা পরাগযোগ হবে না, কিছু কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য থাকবে। যেরকম ধর ফুলগুলো যখন বর্ণহীন হয়, গন্ধও থাকে না, আর ছোট হয়, ঠিক আছে? বায়ু দ্বারা মানে একটা বায়ু দ্বারা যাচ্ছে, বাতাসের মাধ্যমে যাচ্ছে, তো ভেসে বেড়াতে হবে, তো ওকে ছোট হতে হবে না, ও যদি খুব বড় হয় তাহলে তো সেটা সম্ভব নয়। আর কি, পরাগ রেণুগুলো হালকা হতে হবে, পরাগধানী লম্বা হয়ে দলমণ্ডলের বাইরে অবস্থান করে। মানে পরাগধানীগুলো যে এই যে ধর এই যে দলমণ্ডল আমাদের থাকবে, এইখানে যদি পরাগধানীগুলো অবস্থান করে তাহলে সেক্ষেত্রে বায়ু পরাগ হতে মানে বায়ু পরাগের দ্বারা বা বায়ুর দ্বারা পরাগযোগ হতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাকে শুধু বায়ু পরাগযোগের দিয়েছিল বলে আমি শুধু বায়ু পরাগযোগ দেখবো এরকমটা নয়, আমি বাকি বাহকগুলো দেখে নেব। যেরকম দেখ,
বাহকের মধ্যে ধর জল পরাগীর ক্ষেত্রে কি কি হয় আমরা উদাহরণ দেখবো। একটা হচ্ছে পাতাঝাজি হয়, পাতা শ্যাওলা হয়, এগুলো হচ্ছে এর উদাহরণ। এর কি কি বৈশিষ্ট্য থাকা চাই? এগুলো বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল হয়ে থাকে। ফুলগুলো পুং পুষ্পে আর স্ত্রী পুষ্পে বিভক্ত হয়। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুনর্নির্মজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের উপরে কিন্তু ঘটে। পরাগযোগটা যেটা হয় সেটা কিন্তু জলের উপরে ঘটবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গের দ্বারা এবার দেখ পতঙ্গ কোন ফুলগুলোকে বেশি মানে অ্যাট্রাক্ট করে, কোনগুলোকে যেগুলোর ধর একটুখানি কালার আছে, একটু উজ্জ্বল বর্ণের হয়, যেগুলোর মকরন্দ গন্ধি থাকে, ঠিক আছে, মধু থাকে, তো সেগুলো বেশি অ্যাট্রাক্ট করবে। আর পাখির হচ্ছে পাখির যে ফুলগুলো হয় সেগুলো অনেক বড় হয়, যেরকম ধর আমরা শিমুল, আচ্ছা পতঙ্গ পরাগের মধ্যে হচ্ছে আম, লিচু, পদ্ম এগুলো। আর পক্ষী পরাগের মধ্যে পক্ষী পরাগযোগ যেটা ঘটে সেটা হচ্ছে শিমুল, পলাশ, এগুলোর ক্ষেত্রে দেখা যায় এগুলো অনেক বড় উজ্জ্বল বর্ণের হয়। সুগন্ধ থাকা দরকার নেই, কিন্তু অনেক বড় উজ্জ্বল বর্ণের হয়। এদের হচ্ছে মকরন্দ বর্তমান থাকে এগুলো। তো এগুলো হচ্ছে কি এই বাহকগুলো মানে ইতর পরাগযোগ যে ঘটবে সেই বাহকগুলোর কিছু বেসিক বৈশিষ্ট্য। এইখানের এক্সাম্পল গুলো খুব ভালো করে পড়ে রাখবি, সেখান থেকে কিন্তু 1 মার্কসের আসতে পারে। তার মানে আমাদের কিন্তু 1 মার্কসের ক্ষেত্রে মানে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইতর পরাগযোগ ইম্পর্টেন্ট। আর এর বাহক গুলো খুব ভালোভাবে পড়ে যাবি, বাহক সাথে হচ্ছে এগুলোর এক্সাম্পল। আচ্ছা, তাহলে বায়ু দ্বারা পরাগযোগ ঘটে। ঝাঁঝি, এটা তো আমরা পাতা ঝাঁঝি, ওটা তো হচ্ছে না, ওটা জলের। জবা, পলাশ এগুলো তো বড়, এটা হবে না, তাহলে গমটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরকম করে করেই কিন্তু আমরা কোয়েশ্চেন গুলোকে সলভ করব। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলছে যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। ইস্টের সাথে কর্কট গম, মসের সাথে হচ্ছে রেণু উৎপাদন, প্লাজমোডিয়ামের সাথে পুনরুৎপাদন, অ্যামিবার সাথে হচ্ছে দ্বিবিভাজন। এবার এই জিনিসগুলো দেখে বুঝতেই পারছিস যে আমরা জনন পড়েছি। জনন মানে যে পদ্ধতিতে জনিত্রী থেকে আমরা অপত্য পাই, ঠিক আছে, নিজ সত্তা বিশিষ্ট অপত্য তৈরি করে, আমরা পড়ে এসছি অনেকবার। তো আমরা এই যে ক্লাস 10 এর যে জননটা রয়েছে তার মধ্যে অযৌন জনন, যৌন জনন দেখেছি। এই পোর্শনটা দেখেই বুঝতে পারছি যে অযৌন জনন বিভিন্ন পদ্ধতিতে হয়, তার মধ্যে এগুলো রয়েছে, নিশ্চয়ই পড়েছিস সবাই। তো আমরা এখানে একটু এটা ডিসকাস করে নি যে অযৌন জননে মোটামুটি 5টা পদ্ধতি আমরা এখানে দেখতে পাবো। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে বিভাজন। এই বিভাজনের মধ্যে আসে হলো দ্বিবিভাজন আর বহু বিভাজন, ঠিক আছে। বিভাজনে আমি ফার্স্টে এটা করছি 1 নম্বর দিয়ে। বিভাজনে যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে কি দ্বিবিভাজন। এই দ্বিবিভাজন কার মধ্যে দেখা যায়? দ্বিবিভাজন কার মধ্যে দেখা যায়? অ্যামিবার মধ্যে, ঠিক আছে, অ্যামিবার মধ্যে দেখা যায়। এদের কি হয় অ্যামিবার, আমরা একটুখানি ডায়াগ্রামের ইয়েতে দেখি। ধর এই যে এরকম অ্যামিবার রইল, এর ভিতরে নিউক্লিয়াসটা রয়েছে, ঠিক আছে। এদের নিউক্লিয়াসটা প্রথমে কি হয় ডাম্বেল আকৃতির মতো হয়ে যায় যখন এদের বিভাজন ঘটে। জনিত্রীর থেকেই কিন্তু এদের অপত্য হয়। আর নিশ্চয়ই জানিস যে এখানে কিন্তু দুটো প্যারেন্টের দরকার পড়ে না, মানে মেল ফিমেলের দরকার পড়ে না, যে কোনো একটা বডি থেকেই কিন্তু অপত্য বা অফস্প্রিং কিন্তু তৈরি হয়। তো এদের এই নিউক্লিয়াসটা যখন বিভাজন এদের ঘটছে তখন কিন্তু এটা একটুখানি ডাম্বেল আকৃতির মতো হয়ে যায় নিউক্লিয়াসটা। তারপরে এটা বিভক্ত হয়ে গিয়ে এই একটা অ্যামিবা তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর সেখান থেকে এই আরেকটা অ্যামিবা এরকম তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে কি বিভাজনের মধ্যে দ্বিবিভাজন, যেটা অ্যামিবায় দেখতে পাই। আর একটা হয় হচ্ছে বহু বিভাজন। বহু বিভাজন, এটার এখানে দিয়ে দিচ্ছি বহু বিভাজন, যেটা কিনা কার দেখা যায়? প্লাজমোডিয়ামের দেখা যায়। আমরা জানি, পড়েছি, প্লাজমোডিয়ামের কিন্তু বহু বিভাজন দেখা যায়। প্লাজমোডিয়ামের সাইজেন্ট দশায় কিন্তু বহু বিভাজন দেখা যায়। এরকম ভাবে ডায়াগ্রাম গুলোও কিন্তু একটু দেখে যাবি, ঠিক আছে, যে এরকম ভাবে থাকে, এগুলো ফেটে বেরিয়ে যায় সাইজেন্ট দশায়, ঠিক আছে। এটা হচ্ছে প্লাজমোডিয়ামে দেখা যায়। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাডিং। আমি নেক্সট পেজে চলে যাই, এটা মুছে লাভ নেই, আশা করি দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি বাডিং।
বাডিং বা কোড়কোদ্গম মানে কোড়কের মাধ্যমে যখন নতুন অপত্যের তৈরি হয়। ঠিক আছে, তো এটা কাদের কাদের মধ্যে দেখা যায়? এটা কিন্তু ইস্টে আমরা দেখতে পাই, আর কি দেখতে পাই? হাইড্রাতে আমরা দেখতে পাই। ঠিক আছে, ইস্টের যে বাডিংটা থাকে সেই বাডিং এ কিন্তু এই যে ধর এরকম একটা মাদার সেল ছিল, সে কিন্তু এই যে নিজের মধ্যে কিন্তু একটা কোড়কের সৃষ্টি করে বা বার্ড সৃষ্টি করে, এরকম ভাবেই কিন্তু নতুন অপত্যের কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, ইস্টের একটা আমরা দশা দেখতে পাই, এরকম বারবার বিভাজিত হতে হতে এরা কিন্তু একটা চেইন ফরমেশনে হয়ে যায়, মানে এরকম একটা চেইন ফরমেশন করে। আমি এই পরেরটাতে দেখাচ্ছি। এই যে ধর এরকম ভাবে একটা কোড়ক তৈরি হলো, এরকম করতে করতে কিন্তু এটা বারবার বিভাজিত হতে হতে কিন্তু চেইন ফরমেশন করে ফেলে। এই চেইন ফরমেশন করাটাকেই কিন্তু কি বলা হচ্ছে? ইস্টের টরুলা দশা। এটাকে আমরা কি বলে থাকি? ইস্টের টরুলা দশা। ঠিক আছে, ইস্টের টরুলা দশা, এটা একটুখানি মনে রাখবি। আচ্ছা, নেক্সট আমরা দেখবো, নেক্সট আমাদের কি আছে সেটা হচ্ছে খন্ডি ভবন। খন্ডি ভবনটা আমাদের কাদের মধ্যে দেখা যায়? কিন্তু আমরা জানি স্পাইরোগাইরার মধ্যে কিন্তু খন্ডি ভবন দেখা যায়। নেক্সট হচ্ছে আমাদের কি? খন্ডি ভবন, যার উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি কি? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা মানে এটা খন্ড খন্ড হয়ে গিয়ে আবার কিন্তু নতুন অপত্যের সৃষ্টি করে। ঠিক আছে, নতুন অপত্যের সৃষ্টি করে। ধর এরকম রয়েছে, এরকম রয়েছে, এরকম রয়েছে স্পাইরোগাইরা। ধর এখান থেকে খন্ডি ভবন হয়ে গেল, সেখান দিয়ে কিন্তু আবার একটা নতুন উদ্ভিদের কিন্তু সৃষ্টি হয়ে যাবে, আবার একটা নতুন কিন্তু উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। তাহলে এটা যেটা আমরা খন্ডি ভবনে দেখতে পাই সেটা হয়ে গেল কিন্তু স্পাইরোগাইরা। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, নেক্সট আমাদের আছে হচ্ছে রেণু উৎপাদন। রেণু উৎপাদনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আমরা দেখতে পাই ফার্নে, দেখতে পাই ফার্নের জনুক্রম আমরা করব। ঠিক আছে, এরপরে আর একটা সেটও আমি দেব, সেখানে আরো কিছু কিছু পার্ট আছে যেগুলো সাজেশন মানে আমি দেবো, যেগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা এখানে ফার্ন দেখতে পাই, ঠিক আছে, রাইজোপাসেও দেখতে পাই। আচ্ছা, পুনরুৎপাদনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন, মানে ধর কোনো একটা পোর্শন তার বডি কেটে গেল, সেখান থেকেই কিন্তু আর একটা বডি তৈরি হচ্ছে। ঠিক আছে, পুনরুৎপাদন, পুনরুৎপাদন এখানে লিখে দিই, পুনরুৎপাদন সেটা হচ্ছে আমরা কাদের দেখতে পাই? প্ল্যানেরিয়ার দেখতে পাই, প্ল্যানেরিয়ার দেখতে পাই। ধর স্ট্রাকচারটা এরকম এরকম রয়েছে, ঠিক আছে, বডিটা ধর এরকম ভাবে রয়েছে। এটা যখন ধর এখান থেকে কেটে গেল, ঠিক আছে, এইটুকু পোর্শন ধর কেটে গেল, বাকিটা কিন্তু আবার এরকম ভাবে তৈরি হয়ে যাবে পুনরুৎপাদনের মাধ্যমে। বা ধর এই পোর্শনটুকু কেটে গেল, সেখান থেকে আবার বডিটা কিন্তু শুধু এইটুকু তৈরি হয়ে এইটুকু কেটে গিয়ে তারপর আবার এইটা কিন্তু এরকম ভাবে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই পুনরুৎপাদনটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল অযৌন জননের আমরা কি কি পড়বো। এবার এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, দাঁড়া কালারটা একটু চেঞ্জ করে নি, বলেছে যে জোটটি সঠিক নয়। ইস্টের আমরা কর্কোদ্গম দেখতে পাই, তাই তো, ইস্টের আমরা কর্কোদ্গম দেখতে পাই। আর নেক্সট হচ্ছে প্লাজমোডিয়ামের পুনরুৎপাদন, এক্ষুনি বললাম যে এটা প্ল্যানেরিয়ার হয় না, তো বলেছে যে সঠিক নয়, যেটা সঠিক নয় সেটা নির্বাচন করো, তো এখানে অ্যান্সার প্লাজমোডিয়াম হবে। নেক্সট এরটা কিন্তু হোমওয়ার্ক, নেক্সট এরটা আমাকে জানাবি নেক্সট এরটা কি হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, আমাদের কি আছে দেখে নি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে এগুলো, এটা হচ্ছে 1 মার্কসের কোয়েশ্চেন। বলছে যে পাথরগোছি গাছের পাতার কিনারায় জন্মায় যে অপত্য উদ্ভিদ, তা কোন ধরনের জননের উদাহরণ? আমরা প্রথমে বললাম যে অযৌন জনন, যৌন জনন, আর একটা হয় অঙ্গজ জনন। ঠিক আছে,
একটা প্রাকৃতিক হয়, একটা কৃত্রিম হয়, আজকে প্রাকৃতিকটা রয়েছে। তো এই জায়গাটায় 1 মার্কসে যেগুলো একটি বাক্যে থাকে, কিছু সময় সত্য মিথ্যায় থাকে, সেখানে কিন্তু প্রাকৃতিক অঙ্গজ জননটা ভালো করে পড়ে যাবি। প্রাকৃতিক অঙ্গজ জনন আমরা ব্যাপারটা দেখে নিই, যেখানে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ঠিক আছে, এইগুলোর থেকে যখন নতুন কোনো উদ্ভিদ গঠিত হয় তখন সেটাকে আমরা কি বলবো, প্রাকৃতিক অঙ্গজ জনন বলবো, মানে অঙ্গের মাধ্যমে যে জননগুলো ঘটছে মূল, কাণ্ড, পাতা থেকে। তো এর বেসিক্যালি আমরা তিনটে পার্ট আমরা দেখতে পাই, মূল জানি, কাণ্ড জানি, পাতা জানি। তো মূল থেকে যেটা হচ্ছে, এখানে এই উদাহরণটা মনে রাখবি, মূলের যে উদাহরণ সেটা খুব ভালো করে মনে রাখবি। এটা কিন্তু রাঙা আলু, মূলগুলো খুব স্ফীতকায় হয়ে গিয়ে কিন্তু যে তৈরি করে নতুন উদ্ভিদ, সেখানে একটা উদাহরণ এখানে মনে রাখবি, রাঙা আলু। আর কাণ্ডের ক্ষেত্রে মনে রাখবি কিন্তু আলু, ঠিক আছে, কাণ্ডটা স্ফীত হয়ে গিয়ে এটা মাটির নিচে যায়, এদের কোনো প্রতিকূল ধর পরিবেশের জন্য এটা মাটির নিচে গেল, সেটা স্ফীতকায় হয়ে আলু কিন্তু গঠন করে। আরো উদাহরণগুলো রয়েছে, রাঙা আলু আর আলুর মধ্যে কিন্তু গুলিয়ে যায়, তার জন্য কিন্তু আমি এখানে লিখে দিলাম। এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রাখবি, মূল আর কাণ্ডের ক্ষেত্রে এটা কিন্তু আলু, ঠিক আছে, নর্মাল যেটা। আর যেটা আমাদের বললো পাথরকুচি পাতা বা বায়োফাইলামে, যেটা আমরা জানি, সেই পাতায় কি হয়, পাতার কিনারা থেকে কুড়িগুলো তৈরি হয়, সেখান থেকে কিন্তু সেটা মাটিতে পড়ে নতুন উদ্ভিদের জন্ম হতে পারে, আমরা পাথরকুচি পাতাতে সেটা দেখতে পাই। আর একটা জিনিস সেটা মনে রাখবি, সেটা হচ্ছে অর্ধ বায়বীয় কাণ্ড। নেক্সট পেজে দেখাই ভালো হবে সেটা, অর্ধ বায়বীয় কাণ্ড, অর্ধ বায়বীয় কাণ্ড। এই অর্ধ বায়বীয় কাণ্ড কি, এগুলো হচ্ছে ধর কিছুটা মাটির নিচে, কিছুটা পোরশন মাটির নিচে থাকে, মাটির নিচে, আবার কিছুটা হচ্ছে মাটির উপরের দিকে থাকে, মাটির উপরে থাকে, ঠিক আছে। আর জলের ক্ষেত্রে যদি দেখতে যাস, তো জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে কচুরিপানা। কচুরিপানা, কচুরিপানার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়, ধর এই যে জল রয়েছে, ঠিক আছে, কচুরিপানা, এখানে এরকম ভাবে ধর কচুরিপানা গুলো রয়েছে, কালারটা এই যে ধর এখানে কচুরিপানা গুলো রয়েছে এরকম ভাবে, ধর এইভাবে রয়েছে কচুরিপানা গুলো, একটু ড্র করে দিচ্ছি আমি তোদেরকে। হ্যাঁ, এর শিকড়গুলো এই যে জলের যে লেভেলটা তার নিচেই থাকে, সব মানে জলপৃষ্ঠে আর কি বলতে পারি, যে শিকড়গুলো রয়েছে এরকম ভাবে। তো এ কি করবে, অফসেট বা রসোদ্ধাবক তৈরি করে, মানে এটা ধর মা কচুরিপানা, সেখান থেকে রসোদ্ধাবক তৈরি করে, মানে এই যে এরকম ভাবে একটা তৈরি করে, এর থেকেই আবার একটা অপত্যের সৃষ্টি হয়, মানে এরকম ছোট ধর কচুরিপানার সৃষ্টি হলো, ঠিক আছে। আবার এই কচুরিপানাটার থেকেই আবার একটা সৃষ্টি হবে, এরকম ভাবে কিন্তু অফসেটের মাধ্যমে বা রসধাবকের মাধ্যমে কিন্তু ওরা কচুরিপানা গুলো কিন্তু ওদের অপত্য সৃষ্টি করে থাকে, যেটা আমরা অর্ধ বায়বীয় কাণ্ড বলবো, মাটির উপরে মাটির নিচে যখন দেখা যায়। আর জলের ক্ষেত্রে হচ্ছে কচুরিপানা আমরা দেখতে পাই, এর উদাহরণটা একটুখানি অন্য কালার দিয়ে আমি লিখে দিই, এক সেকেন্ড একটু দাঁড়া। কচুরিপানা, কচুরিপানা হচ্ছে এর উদাহরণ, ঠিক আছে। অফসেটের মাধ্যমে, এটাকে আমরা কি বলে থাকি, অফসেট বা রসোদ্ধাবক বলে থাকি। অফসেটের মাধ্যমে কিন্তু আবার নতুন অপত্যের কিন্তু সৃষ্টি করে। তাহলে হয়ে গেল, এটা আমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন। ভালো করে পড়বি এই জায়গাটা 1 মার্কসের জন্য, যেটা সত্য মিথ্যে বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এই ক্ষেত্রে কিন্তু দিতে পারে। নেক্সট যেটা আসছে, কচুরিপানার অঙ্গজ জনন কিভাবে ঘটে, এটা তার সংক্ষেপে লেখো, এটা ছিল হচ্ছে 2 মার্কসের, এই জায়গাটাও ভালো করে পড়বি। অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তারের ভূমিকা লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি অনেক জায়গায় দেখেছি, এটাও কিন্তু 2 মার্কসের পড়ে যাবি ভালো করে। নেক্সট দেখ, এইগুলো 2 মার্কসের রয়েছে, এইগুলো থেকেও 2 মার্কসের পড়ে যাবি, যেরকম 1 মার্কসের জন্য বললাম
যে ইতর পরাগ যোগের কথা বলেছি, আপাতত এখনো যে সাজেশন গুলোর মধ্যে রয়েছে ইতর পরাগ যোগ বলেছি। আর এইগুলোর ক্ষেত্রে কিন্তু ওগুলো 1 মার্কসের জন্য কিছুটা পড়ে যাবি, 2 মার্কসের জন্য কিন্তু ভালো করে পড়বি, ইস্টের কর্কোদ্গম পড়বি, খন্ডী ভবন কিন্তু পড়বি। আর তার সাথে হচ্ছে ডায়াগ্রাম, যতই 2 মার্কসের হোক যাই হোক পাশে কিন্তু ডায়াগ্রাম মাস্ট, ডায়াগ্রাম কিন্তু দিতেই হবে। আচ্ছা নেক্সট আমরা মুভ করব, নেক্সট আমাদের কি আছে দেখে নি, কোথায় আছে, হ্যাঁ এবার দেখ বলছে এগুলো কিন্তু 5 মার্কসের, ঠিক আছে 5 মার্কসের। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। নিষেক পদ্ধতি মানে যৌন জনন, একদম একটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি লেখো বা নিষেক পদ্ধতি লেখো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর তার সাথে যৌন অযৌন জননের যে পার্থক্যগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে আমি পার্থক্য এরকমও দেখেছি যে কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য দিয়ে দেয়, কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য কিন্তু তুলে ধরে, বৈশিষ্ট্য তুলে ধরে বলবে যে এর ভিত্তিতে পার্থক্যগুলো লেখো। তার জন্যই পার্থক্যটা খুব খুব ভালো করে পড়ে যাবি। নিষেক পদ্ধতি, আমরা একটুখানি নিষেক পদ্ধতিটা বুঝে নি। নিষেক বা ফার্টিলাইজেশন ব্যাপারটা কি, যখন পুং জনন কোষের সাথে স্ত্রী জনন কোষের মিলন ঘটে, মানে মেল গ্যামেটের সাথে ফিমেল গ্যামেটের যে ফার্টিলাইজেশন মানে যে মিলনটা ঘটছে, ফার্টিলাইজ করছে, ওই ব্যাপারটাকে আমরা নিষেক বা গর্ভধান বলে থাকি। এবার সপুষ্পক উদ্ভিদের নিষেকের কিছু ধাপ আছে, মানে নিষেকটা কিভাবে ঘটে সেটাই আজকে একটুখানি শর্ট করে আমরা দেখে নেব। আচ্ছা তোদেরকে যখন এটা পড়াচ্ছিলাম প্রথমেই বললাম যে পরাগধানী, এটা ফুলের কোন পার্ট, মেল পার্ট অবশ্যই। তো আমাদের যে পরাগধানী রয়েছে সেটা মোটামুটি দেখতে এই যে এরকম হয়, বাইলোবড বলে, ঠিক আছে বাইলোবড বলে। বাইলোবড কেন থাকে, যাতে পরাগ রেণুগুলো এখান থেকে এই যে ফেটে বেরোতে যাতে সুবিধা হয়। এবার এই যে পরাগ রেণুটা বেরিয়ে যে চলে গেল, এখানে সপুষ্পক উদ্ভিদে দেখিয়েছে, উভলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে দেখিয়েছে, এই যে পরাগ রেণুগুলো বেরোলো, পরাগ রেণুগুলো বেরিয়ে ওরা প্রথমে কি করবে, এখান থেকে পরাগ রেণুগুলো বেরোচ্ছে, এখানে দেখাচ্ছি। তো ওরা প্রথমে গর্ভমুণ্ডে গিয়ে আটকে যায়, ঠিক আছে, গর্ভমুণ্ডের গর্ভরস শোষণ করে ওরা কিন্তু অনেকটা ফুলে ওঠে। এবার ওদেরকে তো ভিতরে যেতে হবে, ওদের তো ডিম্বকের কাছাকাছি যেতে হবে, ডিম্বকের ভিতরে যেতে হবে, সেখানে নিউক্লিয়াস রয়েছে, সেখানে গিয়ে ওদেরকে ফার্টিলাইজেশন ব্যাপারটা ঘটবে। তো এটা যাবে কি করে, তার জন্য কিন্তু কি তৈরি হয়, পরাগ নালী তৈরি হয়। কি তৈরি হবে, পরাগ নালী, ঠিক আছে। আমি এখানে একটা হালকা এরকম ড্র করছি। এর ভিতরে যেটা তৈরি হবে সেটা কিন্তু পরাগ নালী তৈরি হবে। এই পরাগ নালীর মধ্যে দিয়ে কিন্তু ওরা এই যে ডিম্বকে, গর্ভদণ্ডের ভিতরে যে পরাগ নালী থাকে সেই থেকে কিন্তু ডিম্বকে যাবে। তাহলে প্রথমে কি হচ্ছে, পরাগ রেণু গর্ভমুণ্ডের রস শোষণ করে স্ফীত হবে, সেটা স্ফীত হওয়ার পরে তারপরে যাওয়ার জন্য ডিম্বক অবধি পৌঁছানোর জন্য ওদের একটা কি তৈরি হবে, পরাগ নালী তৈরি হবে। পরাগ নালীর ভিতর দিয়ে নিউক্লিয়াসটা, এই যে ভিতরের যে নিউক্লিয়াসটা রয়েছে, এই যে এখানে যে রয়েছে পুংজনন নিউক্লিয়াস যে রয়েছে, এই যে পরাগ নালীর ভিতর দিয়ে যে যাচ্ছে, তো এই যে নিউক্লিয়াসটা এই ভিতরে যাবে, তো ও গিয়ে কি করবে, বিভাজিত হয়ে দুটো পুংজনন কোষ তৈরি করে। এবার স্ত্রী জনন কোষ আর ডিম্বকের মধ্যে কি হবে, ডিম্বকের যে ভ্রূণস্থলী থাকে সেখানে 8খানা নিউক্লিয়াস থাকে। কিরকম নিউক্লিয়াস, 3টে নিউক্লিয়াস থাকবে হচ্ছে সহকারী কোষ, তার সাথে ডিম্বাণু থাকবে, আমি ডায়াগ্রামে দেখাচ্ছি তোদেরকে, 3টে সহকারী কোষ, তার সাথে ডিম্বাণু থাকবে, আর 3টে প্রতিপাদক, এটা হচ্ছে পোলারে থাকে, মানে দুটো দুই পোলারে এরকম থাকে, 3টে প্রতিপাদক কোষ সমষ্টি থাকে। এবার মাঝখানে যে দুটো নিউক্লিয়াস থাকে, ওই দুটো নিউক্লিয়াস একসাথে ফিউজড হয়ে গিয়ে বা মিলিত হয়ে গিয়ে কিন্তু নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে। তাহলে ডিম্বাণুটা এখানে হচ্ছে এন, এন মানে হচ্ছে কি হ্যাপ্লয়েড। তাহলে এইখানে যখন পুংজনন কোষটা আসছে, এই যে পুংজনন কোষে এই যে ভিতরে যে পুংজনন যে নিউক্লিয়াস রয়েছে, এর ভিতরে যে ডিম্বকের ভিতরে, এক সেকেন্ড দাঁড়া, এই যে ডিম্বকের ভিতরে এখানে যে ভ্রূণস্থলী থাকবে, এই যে এখানে নিউক্লিয়াস গুলো রয়েছে, এখানে এই যে ডিম্বাণু রয়েছে,
ডিম্বাণু রয়েছে যেটা হচ্ছে কিনা হ্যাপ্লয়েড মানে এন প্রকৃতির। এবার মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, যে নিউক্লিয়াসটার কথা আমি তোদেরকে বললাম যে নির্ণীত নিউক্লিয়াস, মানে দুটো মিলে গিয়ে একসাথে হয়ে গিয়ে নির্ণীত নিউক্লিয়াস তৈরি করেছে, তার মানে এটা 2n প্রকৃতির। এটাকে কি বলছি? নির্ণীত নিউক্লিয়াস। এবার এই নির্ণীত নিউক্লিয়াসের কাজটা কি কি হবে সেটা আমরা দেখতে পাবো, সেটা আসছি এখানে এই পোলার সাইডে, এই যে এখানেও থাকে। আচ্ছা, এবার আমি তোদেরকে বললাম যে এখানে কিন্তু কি হচ্ছে, ডিম্বকের ভ্রূণস্থলিতে মোটামুটি 8টা নিউক্লিয়াস থাকে, তার মধ্যে 3টে হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি, আর একটা হচ্ছে 3টে সহকারী কোষে ডিম্বাণু থাকে। এবার যখন পুংজনন কোষটা আসছে, ও এসে কি করবে, ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করবে, মানে 2n তৈরি করে। তাহলে দুটো যে রইলো, দুটো যে এখানে পুংজনন নিউক্লিয়াস যে রয়েছে, সেটা একটা এই যে ডিম্বাণুকে এসে মানে মিলিত হয়ে সেখানে কি তৈরি করবে, 2n তৈরি করবে। 2n তৈরি করলো, পুংজনন এলো এখান থেকে, আর এখানে ডিম্বাণু রয়েছে, এখানে ডিম্বাণু রয়েছে, তো এটা এসে 2n তৈরি করলো। আর একটা যে পুংজনন রইলো, পুংজনন নিউক্লিয়াস রইলো, তো সে কি করবে, ওকে বসে থাকবে না, নির্ণীত নিউক্লিয়াসটা যে রয়েছে এটাকে এসে ফার্টিলাইজ করে। তো যখন পুংজনন কোষ সেকেন্ড পুংজনন কি করবে, কাকে এসে ফার্টিলাইজ করে, নির্ণীত নিউক্লিয়াসকে এসে কিন্তু ফার্টিলাইজ করবে, নির্ণীত নিউক্লিয়াসকে। তাই নির্ণীত নিউক্লিয়াসটা কি রয়েছে, এটা কিন্তু 2n রয়েছে অলরেডি, আর এটা n, তাহলে এই 2n প্লাস n এটা মিলে তৈরি হয়ে গেল কিন্তু 3n। এই 3nটা কি, আমরা এই 3nটা দেখতে পাবো, পড়েছিস নিশ্চয়ই, যে এই যে সংশ্লিষ্ট বা শস্যল উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই বিশেষ প্রক্রিয়াটি দেখা যায়, সবার ক্ষেত্রে নয়, দ্বিনিষেক যে প্রক্রিয়াটা, আর একটা ওটা হয়তো ডিমিনিশড হয়ে যায় যখন অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু শস্যল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা এই 3n দেখতে পাবো, মানে নির্ণীত নিউক্লিয়াসটাকে কিন্তু দ্বিতীয় পুংজনন যে কোষটা আছে সেটা এসে ফার্টিলাইজ করবে। নিষেকের পরে কি হবে, জাইগোটটা বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে কিন্তু ভ্রূণ গঠন করে, এগুলো মনে রাখবি। আর কি, ডিম্বক কি করবে, বীজ তৈরি, বীজে পরিণত হয়, আর আমাদের যেটা আছে ডিম্বাশয় আছে সেটা কিন্তু আমাদের ফল গঠন করে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? নিষেক পদ্ধতিটা কিন্তু আমি একটু শর্টে তোদেরকে মোটামুটি যেরকম যতটা পসিবল আমি কিন্তু এক্সপ্লেন করে দিলাম। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে আছে, দেখ সপুষ্পক উদ্ভিদের শস্য হলো, তো এটা আমরা পড়লামই অলরেডি 3n। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের কি কোয়েশ্চেন আছে, বলছে যে প্রদত্ত কোন অংশটি বীজের অঙ্কুরোদ্গম কালে বর্ধিত ভ্রূণকে খাদ্য যোগায়, এটা কিন্তু উত্তর হবে কিন্তু শস্য কলা হলো। নেক্সট বলেছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, এটা হোমওয়ার্ক করবি। নেক্সট তারপরেও যেটা বলেছে ডিম্বাশয়, সেটা সাথে হচ্ছে ফল, এইভাবে রয়েছে ইষ্ট দিয়ে। আমি তোদের মোটামুটি যতটা মনে পড়ছে বংশগতিতে কিন্তু এরকম এই ইষ্ট দিয়ে আমি কিছু কোয়েশ্চেন করিয়েছিলাম। তো ডিম্বাশয়ের সাথে যদি ফল হয় তাহলে বীজের সাথে কে কানেক্টেড আমি কিন্তু অলরেডি পড়িয়ে দিলাম, এটাও কিন্তু তোদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আশা করি আজকে বোঝা গেছে যে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, কত মার্কসের। আমি কিন্তু নিষেক পদ্ধতিটা একটু ভালো করে পড়বি, সাথে ডায়াগ্রামও ভালো করে রামাবি। অযৌন যৌন যৌনের ক্ষেত্রে যেটা পড়লাম ওটা মাস্ট, শুধুমাত্র তোদেরকে এরকম ভাবে দেবে না, মানে না দেওয়ার চান্সটাই বেশি, যে শুধু পার্থক্য লেখো ওরকমটা দেবে না, বা দিতেও পারে, কিন্তু যেটার চান্স বেশি সেটা হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে বলবে যে এর ভিত্তিতে পার্থক্যগুলো করো। তাহলে সেই জায়গাটা একটু ভালো করে পড়বি, 1 মার্কসের বললাম। আর নেক্সট যে সেটটা যাবে সেখানেও আরো কিছু কিছু সাজেশনের পার্ট আছে, সেগুলোরও থিওরি কিন্তু আমি এক্সপ্লেন করে দেব, চিন্তা নেই। তো আজকে ক্লাস হচ্ছে এতটাই, 15টা মতো কোয়েশ্চেন হলো। পুরো ক্লাসটা কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখিস, কারণ আমি এখানে কিছু কিছু থিওরির জায়গাগুলো যেগুলো আমার তোদেরকে ক্লাসে পড়ানোর কথা, মানে এরপরে নিশ্চয়ই আমাদের ডিভিশন ক্লাস চলবে যখন, তখন আমরা তো পড়াবোই আমাদের ফাইনাল এক্সামের আগে।
তো এখানেও আমি ভাবলাম যে থিওরি গুলো দেওয়া যাক, কারণ আমি করাতে পারিনি, টাইমে কুলাইনি যে এতটাই দেরিতে আমরা শুরু করেছি। তো থিওরিটাও এখানে থাকলো, এর পরেরটাতেও থিওরি থাকবে। আর যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি জানাস, আর এই অ্যান্সার গুলো কিন্তু আমার চাই। আর লাস্ট যে সেটটা আমি বলেছিলাম তোদেরকে লাস্ট ক্লাসে, যে অনেকেই কিন্তু কমেন্ট করছিস আমি দেখেছি, কিন্তু অ্যান্সার গুলো সবাই দিচ্ছিলি না। তো লাস্টের দেখলাম, লাস্টের সেটটাতে মানে লাস্টের ক্লাসটাতে অনেককে কমেন্ট করেছিস। তো এরকম ভাবেই করতে থাক, আর এগুলোরও চেষ্টা কর অ্যান্সার করার। যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি জানাস। আজকের ক্লাস হচ্ছে এতটাই, চল টাটা।